তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই রিসেপশনের সামনে একটা দেওয়ালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল মীরা। হাতে থাকা সমস্ত কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল ফ্লোরে। অফিসে আজকে প্রথম দিন তার, আর আজকে সে লেট হয়েছে। তার উপর এভাবে কাজ বেড়ে যাওয়ায় মেজাজটা চড়ে গেল তার। কিন্তু প্রশ্ন হলো, মাঝ রাস্তায় দেওয়াল এলো কোথা থেকে? কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াতেই দেখলো একটা বডি বিল্ডার টাইপ লোক দাঁড়িয়ে। তার মানে ইনি ধাক্কা দিয়েছেন। মীরা লোকটার দিকে এগিয়ে যায়। এতক্ষণে সামনে দাঁড়ানো লোকটার সাথে চোখাচোখি হলো মীরার। অত্যন্ত সুদর্শন একজন পুরুষ মীরার সামনে দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে হয়তো মীরা একটু পরখ করে দেখতো লোকটাকে, কিন্তু এখন সে রেগে আছে। অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করেছে, আর প্রথম দিনই লেট হয়েছে। না জানে বস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগেই বের করে দেয়। লোকটার চোখে মুখে বিরক্তি নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে, কারণ লোকটার হাতের কাগজগুলোই নিচে পড়ে গেছে। একজন পিয়ন লোকটার সব কাগজ তুলে দিচ্ছেন। লোকটা মোবাইলটা বের করে কিছু করছেন। এটা দেখে মীরার রাগ আরো বেড়ে যায়। কোথাকার কোন রাজার পুত্র এসেছে যে পিয়ন তার কাগজগুলো তুলে দিচ্ছে? প্রচন্ড রকম ঝগড়ার মুড নিয়ে মীরা লোকটার দিকে তেড়ে যায়। ওই মিস্টার কানা, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? হ্যাঁ, দেখতে পাসনি বুঝি আমার মতো এত বড় মানুষকে আমার সব কাগজপত্র ফেলে এখন জমিদারের মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে? এক্সকিউজ মি মিস, তুই তো গাড়ি করছেন কেন? আপনি ম্যানার্স বলতে কিছু নেই আপনার মধ্যে? ওরে আমার সভ্যতার পুতুল রে, আসছো আমাকে ম্যানার্স শেখাতে। ভুলটা আপনার। আপনি আমাকে ধাক্কা কেন দিলেন জানেন? আজকে আমার জবের প্রথম দিন, আর আজকেই আপনার জন্য আমি লেট হলাম। আপনি একটা শাকচুন্নি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস। আমি চুপচাপ শুনছি, মানে এই না আপনার যা মুখে আসবে তাই বলবেন। ম্যানার্স যেহেতু শেখেননি, তাই না শিখা অবধি বাসা থেকে বের না হলেই পারতেন। লোকটার কথায় মীরার মাথায় আগুন ধরে যায়। মীরার জীবনের 19 বছরে কেউ তার সাথে রুডলি কথা বলেনি। এই লোকটা কেন বলল? তুই শেখাবি আমাকে ম্যানার্স? আরে তুই তো আস্ত একটা অ্যানাকোন্ডা, তাও আবার আফ্রিকান অ্যানাকোন্ডা। 7টা শাকচুন্নির একটা জামাই তুই। আর আপনি একটা অশিক্ষিত ইডিয়েট, রাবিশ। কথাগুলো বলেই লোকটা সেখান থেকে হন হন করে চলে গেল। মীরার রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। রাগের কারণটা হলো সে ঝগড়ায় হেরে গেছে, যদিও ঝগড়াটা সম্পূর্ণ হতে দেয়নি। তার আগে লোকটা চলে গেছে। দোষটা তার ছিল সে জানে, কিন্তু তবুও স্বীকার করবে না। এদিকে রিসেপশনের সবাই হা করে মীরার দিকে তাকিয়ে আছে। এখন তার নিজেকে চোখার মনে হচ্ছে। কোনো রকমে মুখ লুকিয়ে সেখান থেকে কেটে পড়ল মীরা। যে অফিসে মীরার জব হয়েছে সেটা বিরাট বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। মীরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। টিভি ছাড়া বাস্তবে এ ধরনের পরিবেশ সে কখনো দেখেনি। গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন থেকে খোঁজ নিয়ে 4র্থ ফ্লোরে চলে গেল সে। হ্যাঁ, এই 4 তলায় তার কার্যালয়। সে নিজেও জানে না এই অফিসে তার কাজ কি। তাই রিসেপশনে গিয়ে হাতে রাখা কার্ডটা দেখালো। রিসেপশনে সুন্দর মতো একটা মেয়ে বসে আছে। দেখতে যেমন সুন্দর, পোশাকও তেমন স্টাইলিশ। শুধু সেই মেয়েটিই না, অফিসে প্রায় সব মেয়েই জিন্স, লেডিস শার্ট বা ফর্মাল পোশাক পরে আছে। একমাত্র মীরাই চুড়িদার পরে আছে। এই মুহূর্তে তার নিজেকে মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েন মনে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। বাড়িতে এই মুহূর্তে উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র সে। যেখানে পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে, সেখানে এসব কিছু করা শুধুই বিলাসিতা। কিছুটা মন খারাপ নিয়ে মীরা রিসেপশনের পাশে দাঁড়িয়ে রইল। রিসেপশনিস্টের নাম মোনা। অঙ্কুর স্যার পাঠিয়েছেন তোমাকে? হ্যাঁ। নাম কি তোমার? আর পেপারস এনেছো? আমার নাম মীরা রহমান, আর কাগজ যা যা বলেছিল সবই এনেছি। তোমার তো গ্রাজুয়েশন করা হয়নি, এখনো স্টুডেন্ট। কিন্তু যেহেতু অঙ্কুর স্যার তোমাকে রেফার করেছেন, কিছু কোয়ালিটি আছে হয়তো। কোয়ালিটির কথা আর বলতে, নিজের মুখে আর নিজের কি তারিফ করব, সর্বগুণে গুণান্বিত আমি। মীরার কথা শুনে মোনা হেসে দিল। এই অফিসে এমডির পেয়ের পোস্টের জন্য মীরাকে রেফার করা হয়েছে। যে মীরার চাকরির ব্যবস্থা করেছে, মীরা তার পরিচিত না, শুধু নামটাই জানে, অঙ্কুর স্যার। যেখানে মীরা নতুন, তাই তার নিজের কোনো ডেস্ক দেওয়া হবে না।
মোনা মীরাকে নিজের সাথে বসিয়ে রাখলো। বেশ কিছুক্ষণ পর বসের রুম থেকে মীরার ডাক পড়ল। যত দোয়া দুরুদ জানা আছে সব পড়তে পড়তে মীরা এগোতে লাগলো। এমডির কেবিনের দরজা নক করতেই ভেতরে যাওয়ার অর্ডার এলো। কিছুটা ভয় আর অনেকটা কনফিডেন্স নিয়ে মীরা ভেতরে ঢুকে পড়ল। দরজার ওপর পাশে ফিরে জানালার কাছে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মীরার বস। মীরা অনেকটা সাহস নিয়ে বসের দিকে এগিয়ে গেল, উদ্দেশ্য হ্যান্ডশেক করবে। মীরা বসের দিকে হাতটা এগিয়ে দিতে বস ওপাশ ফিরেই বলল, গো অ্যান্ড গেট মি এ কফি। বসের কথা শুনে মীরার ভ্রু কুঁচকে গেছে। এসেছে প্রিয়ের জবের জন্য, আর প্রথম দিনেই লোকটা তাকে ওয়েটার বানিয়ে দিল। যতই ভ্রু কুচকাক, বসের অর্ডার তো আর ফেলতে পারে না সে। বলছি কি স্যার, কোথায় পাবো কফি? জবের জন্য এসেছো আর এইটুকু জানো না যে কফি আকাশ থেকে পড়বে না, বানাতে হবে। পিয়নকে বলো, সে দেখিয়ে দেবে কোথায় বানাতে হবে, নিজে বানিয়ে এনো। ও, তার মানে ওয়েটার নয়, রাঁধুনি বানাবে? একা একা বিড়বিড় না করে ফাস্ট কাজ করো। আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম। টাইম ইজ মানি ফর মি। নাও গো। বসের গম্ভীর গলা শুনে মীরা ভয়ে সেখান থেকে বেরিয়েল। পিয়নের হেল্প নিয়ে কিচেনে গিয়ে কফি বানানো স্টার্ট করলো। মীরা কফি বানাচ্ছে আর বসের 14 গোষ্ঠীর উদ্ধার করছে। কফি বানিয়ে নিয়ে আবারও বসের রুমে গিয়ে নক করলো মীরা। এমডি এখনো আগের মতোই কাজ ধরে দাঁড়িয়ে আছেন। স্যার, আপনার কফি আমি নিজ হাতে বানিয়েছি, খেয়ে বলবেন কেমন হয়েছে। বস মীরার দিকে ঘুরতেই মীরার হাত থেকে কফির মগটা নিচে পড়ে গেল। মীরাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে মাটিতে গড়াগড়ি খাবে। কারণ সামনে দাঁড়ানো তার বস, সেই লোক যাকে কিছুক্ষণ আগে সে 7 একটা জামাই বানিয়েছিল। অর্ণব চৌধুরী, চৌধুরী বংশের প্রদীপ, আর এই কোম্পানির এমডি। অর্ণব মুখে ভিলেন হাসি দিয়ে মীরার সামনে দাঁড়িয়ে আছে, আর মীরা ভয়ে কাচুমাচু করছে। অর্ণবের মুখে হাসি হলেও চোখে ক্রোধের আগুন স্পষ্ট। মীরা ধারণা করতে পারছে না কিছুক্ষণ পর তার সাথে কি হবে। হয় অর্ণব তাকে কাঁচায় চিবিয়ে খাবে, আর নয়তো তার চাকরি খাবে। এসি রুমেও মীরা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। মনে মনে সে আবারও দোয়া দুরুদ পড়া শুরু করে দিয়েছে। অর্ণব তার দিকেই এগিয়ে আসছে, আর সে 1 পা 2 পা করে পিছাচ্ছে। পিছাতে পিছাতে দেওয়ালের মীরার পিঠ ঠেকে গেছে। না, এবার আর শেষ রক্ষা হবে না, এবার আমার চাকরি শেষ। অর্ণব মীরার একদম কাছাকাছি এসে পড়েছে। মীরা ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মীরা ভয়ার্ত মুখটা দেখে অর্ণবের বেশ হাসি পাচ্ছে। একদম ছোট বাচ্চারা যেমন ভয় পেলে যেমন লাগে, ঠিক তেমন লাগছে। অর্ণব আগেই মীরার বায়োডাটা দেখে নিয়েছিল, তাই সে নর্মাল বিহেভ করছে। অর্ণবের নজর মীরার গালের কালার কুচকুচে তিলটার দিকে পড়তেই অর্ণবের চোয়াল শক্ত হয়ে আসে। মুহূর্তে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। মীরার থেকে বেশ খানিকটা দূরে এসে সে কড়া গড়ায় বলতে থাকে, প্রথম দিনেই আমার লস করিয়ে দিলে তো। এই কফি মগটার দাম তোমার স্যালারি থেকে কেটে রাখা হবে। এখনই এটা পরিষ্কার করে আরেকটা কফি বানিয়ে আনো। মীরা ভেবেছিল হয়তো সকালের করা কাজের জন্য অর্ণব তাকে বের করে দিবেন, কিন্তু অর্ণবের এমন কিছুই না করাতে মীরা বেশ অবাক হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাওয়া গুনছো? যাও এখান থেকে। কোনো কাজে দেরি করা আমার পছন্দ নয়, সো ডু ইট ফাস্ট। মীরা হু হা কিছু না বলে বেরিয়ে গেল। পিয়নকে ডেকে আনলো কফিটা পরিষ্কার করার জন্য। ওয়েট রহিম কাকা, তুমি এটা পরিষ্কার করবে না। মিস মীরা কফিটা ফেলেছে, তাই মেঝেটাও পরিষ্কার সেই করবে। ঠিক বলেছি না আমি, মিস মীরা? মীরা তার সাদা ধবধবে দাঁতগুলো হালকা দেখিয়ে কাজে নেমে পড়ল। মুখে যতই হাসি দেখাক, ভেতরে ভেতরে মীরা অর্ণবের সবগুলো চুল ছিঁড়ছে। মীরা মেঝে পরিষ্কার করছে, আর অর্ণব তাকে এক দৃষ্টিতে দেখছে। ওপর হয়ে কাজ করায় মীরার চুলগুলো এক সাইডে চলে এসেছে। কাঁধটা উন্মুক্ত হওয়াতে বাম কাঁধে থাকা একটা তিলের দিকে অর্ণবের চোখ আটকে যায়। তিলটার দিকে তাকিয়ে থাকতে বেশ অস্বস্তি লাগছে তার, কিন্তু সে তার নজর ফেরাতে পারছে না। অপরিচিত একটা মেয়ের প্রতি এ ধরনের ফিলিংস মেনে নেওয়া চায় না, কিন্তু হঠাৎ কি হলো তার? অর্ণব অনেক বিচলিত হয়ে পড়েছে। এই মুহূর্তে মীরাকে তার সামনে সহ্য করতে পারছে না। অর্ণব মীরাকে পুনরায় কফি বানানোর জন্য পাঠিয়ে দিয়ে নিজের স্ট্রেস বলটার হাতে নিয়ে চাপতে শুরু করে দিল। মাঝে মাঝে সে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়, কিন্তু তার এই দুর্বলতাকে সে প্রশ্রয় দিতে চায় না। আর মিস মীরা, সে তো তার চেহারা,
না না না, আর কিছু ভাবতে পারছে না অর্ণব। মনে হচ্ছে ভিতরে লুকায়িত পশুটা মাথা চাড়া দিয়ে উঠছে। কিছুক্ষণ পর মীরা কফি নিয়ে ভয়ে ভয়ে অর্ণবের রুমে দরজা নক করলো। অর্ণবের জবাব না পাওয়াতে সে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। কফিটা সেন্টার টেবিলে রেখে একবার পুরো কেবিনটার চোখ বুলালো সে। অনেক বড় একটা কেবিন এমডির। এত বড় অফিসের মধ্যমণির বসার জায়গাটা যেমন হওয়া উচিত ঠিক তেমন। দেওয়ালে অর্ণবের একটা ছবি টানানো আছে, হয়তো বিজনেস সংক্রান্ত কোনো অ্যাওয়ার্ড রিসিভ করার সময় তোলা ছবিটা। মীরা ছবিটার দিকে খুব বেশি মনোযোগ দিয়ে দেখছে। অর্ণব আসলে অনেক সুদর্শন, লম্বা পুরো 6 ফিট, ফর্সা মুখে, খোঁচা খোঁচা দাড়ি, একটু বড় চুলগুলো, সুঠাম দেহ, সব মিলিয়ে জাস্ট পারফেক্ট। ছি ছি ছি, এসব মীরা কি ভাবছো? কোথায় অর্ণব আর কোথায় আমি? অর্ণব তো বাস্তব জীবনের বিল গেটস, আর আমি বিল গেটসের বাড়ির কাজের লোক। বাসায় অসুস্থ বাবা, ছোট বোনের পড়ালেখা, কত কিছু আমার কাঁধে, আর আমি কিনা খোলা চোখের স্বপ্ন দেখছি। ধ্যাৎ, কেন যে এসব চিন্তা করতে গেলাম, মুডটাই নষ্ট হয়ে গেল। মীরা রুম থেকে বের হতে গেলে অর্ণব ওয়াশরুম থেকে বের হয়। অর্ণবকে দেখে মীরা দাঁড়িয়ে পড়ে। হয়তো অর্ণব মাত্রই মুখ আর মাথা ধুয়ে বেরিয়েছে। শার্টটা গলার দিকে খানিকটা ভেজা, চুলগুলো ভেজা। ভেজা চুলগুলো অর্ণবের মুখে এসে পড়েছে। ঠপ টপ করে পানি পড়ছে অর্ণবের মুখে। মীরার চোখ অজানা কোনো এক লজ্জায় একাই নিচে নেমে যায়। অর্ণব কিছু একটা বলার আগে কেউ হুড়মুড়িয়ে রুমে ঢুকে অর্ণবকে জড়িয়ে ধরে। অন্তি দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরলো। মীরা তাদের দিকে তাকিয়ে আছে, হয়তো যাওয়ার অনুমতি অপেক্ষা করছে। অর্ণব অন্তিকে ছেড়ে গিয়ে নিজের সামনে দাঁড় করালো। তুই এই অসময়ে এখানে? ভাইয়া, তুমি নিজেই তো আমাদের সাথে দেখা করতে আসো না, উল্টো আমি এসেছি তাতেই রাগ করছো? রাগ হয়নি, হঠাৎ এদিকে? এঙ্গেজমেন্টের শপিংয়ে যেতে হবে, কখন ফ্রি হবা? দিয়া বাবিকে সাথে নিয়ে যেতে হবে তোমার। একটু পর ফ্রি হলে যাব, তুই চলে যা, আমি দিয়াকে ফোন দিয়ে দেবো। এই মেয়েটা কে? নতুন পিয়ে অঙ্কুর স্যারের সুপারিশে এসেছে। তোমার নাম কি? মীরা আপন দুনিয়ায় মগ্ন আছে। এতক্ষণ ভাই বোনের মধ্যে কি কথা হয়েছে তার কোনো হুঁশই নেই। অন্তি পুনরায় জিজ্ঞেস করলে মীরার খেয়াল হয়। জি, মীরা। অন্তি মীরাকে অর্ণব আর দিয়ার সাথে শপিংয়ে যেতে বলে যায়। মীরার হ্যাঁ বা না শোনার অপেক্ষা না করে অন্তি সেখান থেকে চলে যায়। অন্তি চলে যাওয়ার পর অর্ণব কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। মীরাকে দেখার পর থেকে অর্ণবের মনে এক আগুন লেগে আছে। পুরনো ক্ষতগুলো আজকে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। সারাদিনের কাজ শেষে অফিস আওয়ার শেষ হওয়ার কিছুক্ষণ আগে অর্ণব তার রুম থেকে বের হয়ে যায়। মীরা এখনো মোনার সাথে বসে আছে। কয়েকটা ফাইলে মুখ গুজে দিয়েছে সে। মোনার ডেস্কের সামনে গিয়ে অর্ণব ঠায় দাঁড়িয়ে আছে। মীরা এখনো উপুর হয়ে আছে ফাইলে। অনেকটা বিরক্তি নিয়ে অর্ণব মীরাকে ডেকে নিজের সাথে শপিংয়ে নিয়ে গেল। সারাদিন কাজ করা এমনিতেই মীরা ক্লান্ত, তার উপর অর্ণব পুরো শপিং মলে চক্কর লাগাচ্ছে। শাড়ি সেকশনে গিয়ে অর্ণব বেশ কিছু শাড়ি হাতে নিয়ে মীরার উপর ট্রাই করতে থাকে। মীরা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অর্ণবের দিকে। শাকচুন্নিদের জামাইটা করছে কি? ওভাবে কি দেখছো? আমার হবু বউয়ের জন্য নিচ্ছে এগুলো। দিয়ার কালার কমপ্লেকশন অনেকটা তোমার মতো, এই জন্যই। মীরা কিছু না বলে মূর্তির মতো তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণবের মতো এমন কেয়ারিং হাজবেন্ড প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে। যেই মেয়েটা অর্ণবের জীবনে আসবে হয়তো সে অনেক ভাগ্যবতী। অর্ণব সব কিছু প্যাক করাচ্ছিল, তখন মীরার মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করতেই মীরার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। মীরা কোনো কিছু না বলে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। অর্ণব কিছু একটা ভেবে ছুট লাগালো মীরার পেছনে। দুদিন পর কালো পাতলা একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে মীরা। নিজেকে সাজাতে ব্যস্ত সে। লাল হয়ে ফুলে যাওয়া চোখ জোড়ায় কাজল লাগাচ্ছে সে। সামনে রাখা হালকা গোলাপি লিপস্টিকটা ঠোঁটে মাখিয়ে চুলগুলো খুলে দিল। বেশ সুন্দর লাগছে তাকে। শাড়িটাতে অনেকটা আবেদনময়ী লাগছে। আয়নায় নিজেকে দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে সরে গেল সে। আলিশান একটা কামরায় সম্পূর্ণ একা সে। সব ধরনের দামি আসবাবপত্র আছে তার ঘরে। নেই শুধু মনের শান্তি আর জীবনের সুখ। বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। সময়টা এমন না হলে হয়তো মীরা একবার পাপড়িগুলো হাতে নিয়ে খেলতো।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা খোলার শব্দে বুকটা কেঁপে ওঠে মীরার। অর্ণব ঘরে ঢুকেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তার সব শেষ হয়ে যাবে। তার মূল্যবান সম্পদ, তার সতীত্ব সে নিজ হাতে অর্ণবের কাছে সঁপে দিবে। ভাবতেই রুহ কেঁপে উঠছে মীরার। সে নিজেও বিশ্বাস করতে পারছে না এটা হতে চলেছে। অর্ণব ঘরের ভেতরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। মীরার দিকে এক নজর দেখে সে ওয়াশরুমে চলে যায়। মীরা এখনো সেভাবে দাঁড়িয়ে আছে। কষ্টে তার ভিতরটা ফেটে যাচ্ছে। এতটা অসহায় সে কখনোই ছিল না। বাবার জীবন বাঁচাতে শেষমেশ তাকে নিজের ইজ্জত বিক্রি করতে হচ্ছে। 2 দিন আগে শপিং মলে ছোট বোন মহুয়ার ফোন পেয়ে সে ছুটে গিয়েছিল বাবার কাছে। অর্ণব সাথে থাকায় তার গাড়িতেই বাবাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় জরুরি ভিত্তিতে হার্টের অপারেশন না করানো হলে বাঁচানো সম্ভব নয়। অপারেশন করানোর জন্য টাকা না থাকায় অর্ণবের কাছে সাহায্যের হাত পেতেছিল মীরা। সাহায্য সে ঠিকই পেয়েছে। অবশ্যই সেই সাহায্যের পেছনে দিতে হয়েছে তাকে চড়া মূল্য, নিজের অহংকার। 3 মাস অর্ণবের সাথে থাকার চুক্তিবদ্ধ হয়েছে সে। অর্ণবের সাথে থাকার বদলে তার বাবার জীবন সে বাঁচিয়েছে। আচ্ছা, তার বাবা যদি জানতে পারে তার জীবন কিসের বিনিময়ে সে ফিরে পেয়েছে, তখন মীরা কি উত্তর দিবে? না, সে কোনো উত্তর দিতে পারবে না। তার কাছে এই জঘন্য প্রশ্নের কোনো উত্তর নেই। সারা জীবন অর্ণবের বাসায় কাজের লোকের কাজ করতেও তার অভিযোগ ছিল না, কিন্তু অর্ণব যে এত বড় অমানুষ সেটা তার জানা ছিল না। চোখের পানিতে ইতোমধ্যে কাজল লেপটে গেছে মীরার। পানিটা মুছে কাজলটাও ঠিক করে নিল সে। বিছানায় বসতেই অর্ণব বেরিয়ে এলো।